ওয়ালাইকুম। তোমরা সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, ক্লাস শুরু করি। তোমরা বোর্ডের দিকে তাকাও, জাস্ট দেখো যে আজকে ফার্স্ট বলে নিই, আজকে আমি তোমাদের ডিফারেন্সিয়েশন ক্লাস নিব। তো ডিফারেন্সিয়েশন তোমাদের অনেকের কাছেই এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনটা তোমাদের অনেকের কাছে হচ্ছে মানে অনেকটা বিরক্তিকর মনে হয় যে অনেকগুলো সূত্র মনে রাখতে হয় কষ্ট করে, তারপর ম্যাথগুলো জটিল, শর্টকাট ট্রিক্স খুঁজে পাও না যে কোন ট্রিক্স অ্যাপ্লাই করে ম্যাথগুলো করবা। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ডিফারেন্সিয়েশন অনেক ইজি। তোমরা অনেকে হয়তো বা ইন্টারে এরকমটা হয়ে গেছে যে দেখা গেছে যে ডিফারেন্সিয়েশন তোমরা স্কিপ করে অন্যগুলো দিয়ে প্রিপারেশন নিছো। তো অনেকে ভাবতা যে ডিফারেন্সিয়েশন অনেক জটিল। তো আজকে আমি দেখাবো ইনশাল্লাহ যে ডিফারেন্সিয়েশনটা অনেক ইজি, ঠিক আছে? তো শুরু করি। দেখো, তো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে তোমরা ডিফারেন্সিয়েশনের নর্মাল 22টা সূত্র আছে, এই সূত্রগুলো জানো কি না? আমি ধরে নিচ্ছি এই সূত্রগুলো জানো, কারণ এগুলো তো আর এই ক্লাসে বলার কিছু নাই। তো আমি আমার লেকচার শুরু করতেছি আজকের। আমি অনলি 6টা টাইপ দেখাবো তোমাদেরকে। 6 টাইপে ইনশাল্লাহ চেষ্টা করবো ডিফারেন্সিয়েশন পুরোটা শেষ করে দেওয়ার জন্য। তবে লিমিট না, ডিফারেন্সিয়েশনের প্রয়োগটা না, জাস্ট ডিফারেন্সিয়েশন দেখাবো। এটা বের করে দাও তো। আচ্ছা, টাইপ 1 চলে আসো। টাইপ 1 কনস্ট্যান্ট পাওয়ার ফাংশন, কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। তার আগে বলে নেই, এই সূত্রটা আমরা সকলেই জানি যে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ, তাই না? এই সূত্র আমরা সকলেই জানি। তো দেখো, এই সূত্রটাকেই আমি জাস্ট বলার সময় বলার ভঙ্গিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। সেটা হচ্ছে যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। আচ্ছা দেখো, নিচে কোনো চলকযুক্ত পদ নেই, নিচে শুধু জাস্ট কনস্ট্যান্ট আর উপরে চলকযুক্ত পদ, তাহলে আমরা এটাকে বলবো কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। যখন আমরা পেয়ে যাব কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। তো এটাকে আমরা মুখস্থ করবো এইভাবে যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, একে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন কনস্ট্যান্ট। তো আমি এক্সাম্পল দেখাচ্ছি। এত এর অন্তরজ কত? তো আমরা দেখতে পাচ্ছি নিচে চলকযুক্ত পদ, চলক ছাড়া পদ, উপরে চলকযুক্ত পদ, তাহলে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। তো যদি কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন হয়, ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? দেখো, অ্যাট ফার্স্ট আমরা ধরে নেই ওয়াই ইকুয়াল এটা, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। এবার দেখো, যাকে এক্স মনে করেছি আমরা সেটা এক্স নয়, তাই না? সেটা হচ্ছে যাকে এক্স মনে করা হয়েছে সেটা এক্স না, তাহলে কি করতে হবে? ওইটাকে ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে। তাহলে দেখো, কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন কনস্ট্যান্ট, যাকে এক্স মনে করেছি সেটা এক্স নয়, তাহলে ওকে ডিফারেন্সিয়েট করে আবার গুণ করে দিতে হবে। তো সেটাকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে আমরা আবার দেখতেছি কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, তাহলে কি চলে আসবে? আবার কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি তো দেখো, যদি কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন থাকে তাহলে আমরা দেখেই অ্যান্সার বলে দিতে পারবো। যদি কখনো পেয়ে যাই যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে আমরা কি করব? ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন যেই অপশনে আছে সেটাকে আমরা অ্যান্সার বলবো। যদি একাধিক অপশনে দেখি যে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশনটা আছে, তাহলে কি করতে হবে? যাকে এক্স মনে করছি সে এক্স না, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করে যা পাওয়া যাবে সেটা গুণ অবস্থায় আছে কোনটা, সেটা অ্যান্সার। তো দেখো, এখন আমরা যত ম্যাথ এরকম পেয়ে যাবো যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, তাহলে এই নিয়ম অ্যাপ্লাই করলে অবশ্যই সেটার অ্যান্সার চলে আসবে যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। তারপর যাকে এক্স মনে করা হয়েছে তাকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যাবে? দেখো, আবার কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন আসতেছে, তাই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন লন কনস্ট্যান্ট। তো আমরা নেক্সট এক্সাম্পল দেখি। দেখো, যদি বলি এত এর অন্তরজ কত, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হোয়াট, তাহলে কি করতে হবে? ফার্স্ট আমরা চেহারা দেখে, ম্যাথের চেহারা দেখে কখনো আমরা হচ্ছে ঘাবড়ায় যাব না। আচ্ছা, তোমাদের জাস্ট ছোট্ট করে একটা এক্সাম্পল বলি। ছোটো সময় অনেকের এরকম হতো না যে হচ্ছে বাঘের মুখোশ পরে, তারপর বিভিন্ন মুখোশ পরে ভয় দেখালে বাচ্চারা কিন্তু ঠিকই ভয় পেয়ে যেত। কিন্তু বড় হয়ে যাওয়ার পর যদি কেউ ওই মুখোশ পরে ভয় দেখায়, আমরা কি ভয় পাই?
ভয় না পাওয়ার একটা কারণ হচ্ছে কি, ছোট সময় তুমি ওর টাইপটা বুঝতা না, তাই তুমি ভয় পেয়ে যাইতা, কিন্তু এখন বড় হয়ে গেছো তাই ওর টাইপটা বুঝো যে ও হচ্ছে মুখোশ পড়ছে, ও বাঘ না। ঠিক তেমনি দেখো, টাইপ বুঝতে পারলে কিন্তু মানুষের কোনো কিছুতে আর ভয় থাকে না। যেমন তুমি যখন চিড়িয়াখানায় যাও, ওই বাঘকে দেখলে কিন্তু আর ভয় পাও না, কারণ তুমি ওর টাইপ বুঝো যে এটা চিড়িয়াখানার বাঘ, এ খাঁচার ভিতরে আছে, কিছু করতে পারবে না। সার্কাসে গেলে বুঝছো, ওই বাঘকে দেখে মানুষ ভয় পায় না, কারণ জানে এটা সার্কাসের বাঘ, এ কোনো ক্ষতি করবে না। তো ঠিক তেমনি বুঝছো, টাইপ বুঝলে মানুষ আর তখন ভয় পায় না। তো দেখো, আমরা এই ম্যাথটার দিকে তাকাই, এ দেখতে একটু বিদঘুটে হোক আর যাই হোক, সেটা আমার দেখার বিষয় না, জাস্ট আমি দেখবো এর টাইপ। আমরা টাইপ 1 কী বলছিলাম? কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। সলিউশনের নিয়মটা কী বলছিলাম? সলভের নিয়ম বলছিলাম। কনস্ট্যান্টের পাওয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। তারপর যাকে এক্স মনে করা হয়েছে সে এক্স না, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করে কী করি? গুণ করে দেই। তাহলে দেখো এর চেহারার দিকে তাকাও। তো আমরা অ্যাট ফার্স্ট ধরে নেই ওয়াই ইকুয়াল, এটা ধরে নিলাম। এখন দেখো ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখতেছি যে এটা কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। তো টাইপটা বুঝে গেছি, কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। তো যাকে এক্স মনে করছো তাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এটা। তো দেখো কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন কনস্ট্যান্ট। আবার দেখো একে ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখতেছি আবার কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন চলে আসছে, তাহলে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, নন কনস্ট্যান্ট। আবার যাকে এক্স মনে করছো ওকে ডিফারেন্সিয়েট করলে কি চলে আসবে? তো দেখো কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, নন কনস্ট্যান্ট কিউ। তো দেখো তো কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। তো যখনই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন আমরা দেখবো, অ্যান্সার দেখা মাত্রই বলে দিতে পারি, কারণ যেই অপশনে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশনটা থাকবে সেটাই অ্যান্সার। যদি একাধিকটায় থাকে তাহলে কি করতে হবে? যাকে এক্স মনে করছি সে এক্স না, তাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? তো দেখতে হবে তাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন আবার আছে কি না। সেটাও যদি একাধিকটায় থাকে তাহলে আবার যাকে এক্স মনে করছো ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন আছে কি না। তো দেখো যদি কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন থাকে তাহলে এই নিয়মে যদি আমরা সলভ করার ট্রাই করি অবশ্যই অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। দেখো আমরা একটা সূত্র দেখে আসছি, সেটা হচ্ছে ddx অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাই না? তো দেখো তো এর চেহারাও কি, এই যে অয়লারের ধ্রুবক ই আর হচ্ছে পাওয়ার চলক আছে, তাই না? তো এটাকেও তো আমরা বলতে পারি যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। যখনই আমরা এরকম প্রবলেম পেয়ে যাব কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, তো আমি বলছিলাম কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন কনস্ট্যান্ট চলে আসবে অ্যান্সার। তো দেখো তো এইটাকে আমরা লিখতে পারি না ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন দিয়ে কনস্ট্যান্ট। তো লন ই মানে তো 1, আমরা জানি যে লন ই ইকুয়াল 1, তাহলে কি চলে আসবে দেখো তো? ই টু দি পাওয়ার এক্সই তো হচ্ছে, তাই না? তো কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন ডিফারেন্সিয়েট করলে হবে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। তো এটাও দেখো ওইভাবে হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো ম্যাথ সেটা যদি কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন হয় তাহলে আমরা এই প্রসেসেই সলভ করব। তো দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে a প্লাস বি পাওয়ার পি প্লাস কিউ এক্স ddx অফ ওয়াই ইকুয়াল হোয়াট। তাহলে বলো, যখন আমি তোমাকে বলছি এত এর ডিফারেন্সিয়েট করো বা এত এর অন্তরজ কত, তো অ্যাট ফার্স্ট আমরা কী করবো? ওয়াই ইকুয়াল ধরে নিচ্ছি, তারপর ddx অফ ওয়াই ইকুয়াল ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন। দেখো নিচে চলকযুক্ত কোনো পদ নেই, নিচে চলকযুক্ত কোনো পদ নেই, তাহলে এটা কনস্ট্যান্ট। উপরে চলকযুক্ত পদ আছে, তাই এটা ফাংশন। তো কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন যখন আমরা পেয়ে যাব তখন কি করব? ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই। যাকে এক্স মনে করা হয়েছে সে এক্স না, তাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? পি প্লাস কিউ, তাহলে সেটা গুণ করে দিলাম, তাহলে অ্যান্সার চলে আসছে পি প্লাস কিউ এ প্লাস বি পাওয়ার পি প্লাস কিউ এক্স লন এ প্লাস বি। তো দেখো বলছিলাম কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন যদি থাকে অ্যান্সারে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন থাকবে কি না। তারপর যাকে এক্স মনে করা, তারপরে দেখো লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই থাকবে কি না। এখন একটা অপশনে যদি ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশনটা থাকতো তাহলে আমি ওইটাকেই অ্যান্সার বলে দিতাম। যদি একাধিক অপশনে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশনটা থাকে তাহলে লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই কোথায় আছে আমরা সেটা দেখতাম। আচ্ছা সেই কনস্ট্যান্টটাও যদি একাধিকটায় থাকতো
তাহলে যাকে এক্স মনে করছি সে এক্স না, ওকে ডিফারেন্সিয়েট করে যা পাওয়া যায় সেটা গুণ অবস্থায় আছে কোনটায়, সেটা অ্যান্সার। তো যখনই আমরা দেখব কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, তাহলে অ্যান্সারটা দেখা মাত্রই বলে দেওয়া যাবে যে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন কোনটাতে আছে, ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন যে অপশনে থাকবে সেটাই অ্যান্সার। যদি একাধিকটায় থাকে তখন খুঁজবো লন দিয়ে ওই কনস্ট্যান্ট কোনটায় আছে। এখন লন দিয়ে ওই কনস্ট্যান্টটাও যদি একাধিকটায় থাকে, তারপরে আমরা দেখব যে যাকে এক্স মনে করছি সে এক্স না, তাহলে তাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যাচ্ছে সেটা গুণ অবস্থায় আছে কোনটায়। তো টাইপ 1 শেষ। এখন যত ম্যাথ এরকম থাকবে যে সেটা কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, তাহলে এই নিয়ম অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ অ্যান্সার চলে আসবে। যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন ডিফারেন্সিয়েট করলে হবে ওই কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, লন দিয়ে ওই কনস্ট্যান্টটাই যাকে এক্স মনে করছি ওকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যাচ্ছে তা গুণ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা টাইপ 2 এ চলে আসি। আচ্ছা, টাইপ টু এটা হচ্ছে ফাংশনের পাওয়ার আরেকটা ফাংশন, ফাংশনের পাওয়ার আরেকটা ফাংশন। দেখো অনেক সময় আমরা এই টাইপ প্রবলেম ফেস করছি যে দেখো যে মনে করো যে নিচে একটা চলকযুক্ত পদ আছে, ওর পাওয়ার আছে আরেকটা চলকযুক্ত পদ। এখন তোমাকে বলা হলো যে এত এর ডিফারেন্সিয়েট করো। একটা এক্সাম্পল দেখে নিই আমরা, সেটা হচ্ছে যে এই টাইপ প্রবলেমগুলো। দেখো নিচেও চলকযুক্ত পদ, উপরেও চলকযুক্ত পদ, তো এটাকে আর কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন বলবো না, এটা বলবো ফাংশনের পাওয়ার ফাংশন। তো যখন দেখবো ফাংশনের পাওয়ার ফাংশন আর তোমাকে অন্তরজ বের করতে বলা হবে, তখন কি করব দেখো, ফার্স্ট ধরে নিব ওয়াই ইকুয়াল এটা, তারপর ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল, আচ্ছা ফার্স্ট আমরা ওয়াই ইকুয়াল ধরে নিতাম তাই না। তোমরা নর্মালি যেভাবে সলভ করতা, তোমরা আগে যেভাবে করতা আমি সেটা দেখাচ্ছি, যে তোমরা হয়তো বা এরকম করেই করতা যে যখনই ফাংশনের পাওয়ার ফাংশন পেয়ে যাইতা তোমরা উভয় পাশেই লন নিয়ে নিতা। লন নিলে কি আসতো, এইটা আসতো, তো পাওয়ারকে আমরা নিচে নামায় নিতে পারতাম। তো পাওয়ারটাকে নিচে নামায় নিলে তারপরে দেখো আমরা ইউভি অ্যাপ্লাই করতে পারতাম, যে উভয় পাশে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, লিখে নিতা। তো এক্সের সাপেক্ষে উভয় পাশে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যেত দেখো তো, এক্সের সাপেক্ষে উভয় পাশে ডিফারেন্সিয়েট করলে লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় 1/x, তাহলে লন ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে 1/y, যাকে এক্স মনে করছো সে তো এক্স না, সে ওয়াই, তাকে ডিফারেন্সিয়েট করলে কী আসবে dy/dx ইকুয়াল, এখন এখানে ইউভি অ্যাপ্লাই হবে না, তাহলে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। তো দেখো আমরা এখান থেকে ddx অফ ওয়াই ইকুয়াল বলতে পারি y 1 প্লাস লন এক্স, ওয়াই ইকুয়াল কত ছিল x টু দি পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার x 1 প্লাস লন এক্স। আচ্ছা এখানে একটা ব্যাপার লক্ষ্য করো, তোমরা একটু বলো যে হচ্ছে এইখানে আমরা যখন দেখলাম যে ফাংশনের পাওয়ার ফাংশন বোথ সাইড লন নিয়ে নিলাম কেন। বোথ সাইড লন নেওয়ার একটাই কারণ ছিল পাওয়ারটাকে যেন নিচে নামাতে পারি, কারণ পাওয়ারকে নিচে নামানোর জন্য জাস্ট একটাই প্রসেস, সেটা হচ্ছে লন নেওয়া ছাড়া আমরা পাওয়ারকে নিচে নামাতে পারি না। তাহলে যখন ফাংশনের পাওয়ার ফাংশন ছিল আমরা বোথ সাইডে লন নিয়ে নিছি, লনটা নেওয়ার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে পাওয়ারটাকে নিচে নামানো। আচ্ছা পাওয়ারটাকে নিচে কেন নামালাম, পাওয়ারটাকে নিচে নামানোর একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ইউভি অ্যাপ্লাই করার জন্য। ডিফারেন্সিয়েশনে ইউভি এর সূত্র আমরা জানি যে ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। তো এবার এক্সের সাপেক্ষে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলে কি আসতেছে দেখো। তো এটা অনেক সিম্পল ছিল, এটা বললাম এই জন্যই, দেখো যে তুমি যখনই ফাংশনের পাওয়ার ফাংশন পেয়ে যাও তখন তো তুমি বোথ সাইডে লন নিয়েই করো তাই না। তো বোথ সাইডে যখন লন নিয়ে নাও, লনটা নেওয়ার আমাদের উদ্দেশ্য ছিল একটাই, যে পাওয়ারটাকে নিচে নামানো। কিন্তু দেখো এই ম্যাথটার কথা যদি বলি যে সাইন এক্সের পাওয়ার এক্স, এত এর অন্তরজ কত, দেখো সাইন, যদি তোমাকে বলি এত এর অন্তরজ কত, তো যদি এটার অন্তরজ বের করতে বলি তখন দেখো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যদি এটা মানে ধরে নাও যে ওয়াই ইকুয়াল, এটা ওয়াই ইকুয়াল ধরে নিলা, ধরে নেওয়ার পর এইবার যদি উভয় পাশে লন নিয়েও নাও, লন নিলে কি আসবে দেখো তো,
উভয় পাশে লন নিয়ে নিলে এটা পাওয়া যাচ্ছে, তাই না? কিন্তু এইবার কি আমরা পাওয়ারকে আর নিচে নামাতে পারবো? কারণ লন এ প্লাস বি কোনো সূত্র আছে বলো? লন এ প্লাস বি কোনো সূত্র নেই, কিন্তু লন এ বি থাকলে সূত্র থাকতো, তাই না? আমরা এটা জানি যে লন এ বি ইকুয়াল লন এ প্লাস লন বি, কিন্তু লন এ প্লাস বি এর কোনো সূত্র জানা আছে? তাহলে এটাকে আলাদা করতে পারবা না। যেহেতু আলাদা করতে পারবো না, তাহলে আলাদা করতে না পারলে পাওয়ারটাকেও নিচে নামাতে পারবো না। তাহলে এবার যেহেতু পাওয়ারটাকে নিচে নামাতে পারতেছি না, আমার লন নেওয়ার উদ্দেশ্য তো একটাই ছিল, সেটা হচ্ছে বোথ সাইডে লন নিয়ে পাওয়ারটাকে নিচে নামানো। কিন্তু যখন সিঙ্গেল ছিল যে ফাংশনের পাওয়ার ফাংশন, তখন কিন্তু বোথ সাইডে লন নিয়ে আমরা সলভ করে দিতে পারছি। কিন্তু যখন এইটা দিয়ে বলা হবে যে হচ্ছে অন্তরজটা বের করো, তখন দেখো বোথ সাইডে লন নিলে পাওয়ার কিন্তু আর নামানো সম্ভব না। তাহলে পাওয়ার যদি নামানো সম্ভব না হয় বোথ সাইডে লন নিয়ে, তাহলে লনটা নেওয়ার তো আর প্রয়োজন ছিল না। আমার লন নেওয়ার উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে পাওয়ারকে নিচে নামানো। কিন্তু এখন যদি বোথ সাইডে লন নিয়েও নাও, পাওয়ার কিন্তু নামতেছে না। তাহলে এই ম্যাথটা সলভ করবো কীভাবে? তাহলে দেখো, এই যে বোথ সাইডে লন নিয়ে আমরা ফাংশনের পর ফাংশনকে সলভ করার যে প্রসেসটা জানতাম, এটা দিয়ে সব হচ্ছে না। তাহলে যে প্রসেসে সব হচ্ছে না সেটাকে আমরা ইগনোর করব। তো দেখো, আমি এখন তোমাদেরকে একটা প্রসেস শিখাই দেব, যে প্রসেসে সবগুলোই হয়ে যাবে। দেখো, যখনই একটা প্রবলেম পেয়ে যাব যে ফাংশনের পাওয়ার ফাংশন বোথ সাইডে লন নিয়ে সলভ করা যায়, তবে সবগুলো সলভ করা যাচ্ছে না, তাই আমরা ওই প্রসেসটাকে ইগনোর করতে চাচ্ছি। তো আমি তোমাকে এখন একটা প্রসেস দেখাবো, যে প্রসেসে সকল ফাংশনের পাওয়ার ফাংশন আমরা ইনশাল্লাহ ডিফারেন্সিয়েট করে দিতে পারবো। তো দেখো, ওয়াই ইকুয়াল ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। যখনই দেখবা ফাংশনের পাওয়ার ফাংশন ডিফারেন্সিয়েট করার নিয়মটা দেখে নাও, সেটা হচ্ছে যে ফাংশনের পাওয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা জি অফ এক্স লন নিচেরটা এফ অফ এক্স। এখন এখানে ইউভি অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে সলিউশনটা চলে আসবে। দেখো, আমরা এক্স টু দি পাওয়ার এক্স এত এর অন্তরজ করছিলাম যে ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা কত আসবে? ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন নিচেরটা। তো এখন এখানে ইউভি অ্যাপ্লাই করতেই পারবো, ইউ ডিডিএক্স অফ ভি। দেখো, ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন নিচেরটা করে দিছি, এখন এখানে তো ইউভি অ্যাপ্লাই করতেই পারবো। তাহলে কী আসবে দেখো তো, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো দেখো তো, ফাংশনের পাওয়ার ফাংশন অ্যান্সার চলে আসছে। তো এটা তো সিম্পল ছিল, আমার উদ্দেশ্য ছিল জাস্ট এটা দিয়ে তোমাকে বোঝানো। এরপরে আমি তোমাকে বাকিগুলো দেখাবো যে বাকিগুলো কত ইজিলি সলভ করা যায়। তো একটু লক্ষ্য করে দেখো যে ফাংশনের পাওয়ার ফাংশন যখন ছিল, অ্যান্সারে ওই ফাংশনের পাওয়ার ফাংশনটা আছে কিনা। তো যদি একটা অপশনেই তোমার ওই ফাংশনের পাওয়ার ফাংশনটা থাকতো, তাহলে আমি সেটাকে অ্যান্সার বলে দিতে পারতাম। কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, যদি একাধিক অপশনে ফাংশনের পাওয়ার ফাংশনটা থাকতো, ওই ফাংশনের পর ফাংশন একাধিক অপশনে থাকলে তখন কি করতাম? তাহলে ডিডিএক্স অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা, একে ইউভি অ্যাপ্লাই করলে কি আসবে তা দেখলেই কিন্তু বোঝা যায় যে একে ইউভি অ্যাপ্লাই করলে কি আসতে পারে। তাহলে অপশন দেখলেই তখন বোঝা যাবে। তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে আমরা দেখা মাত্রই অ্যান্সার ইনশাল্লাহ বলতে পারবো। তো এখন দেখো, ফাংশনের পাওয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করার প্রসেসটা কী বলছিলাম? ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন দিয়ে নিচের ফাংশনটা। এখন একে ইউভি অ্যাপ্লাই করলে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আমি এটা মিশাই দিচ্ছি। এরপর দেখো, আমি যেটা বলছিলাম যে লন দিয়ে তো এটা করা যাচ্ছে না, ওইটা বলতেছি। তার আগে একটু এটা বলে দাও যে 3x স্কোয়ার প্লাস 5x, একে যখন অন্তরজ বের করতে বলি তখন তোমরা কি করো?
একে আগে ডিফারেন্সিয়েট করে নাও 6x, এই প্লাসটা দিয়ে দাও, তারপর এর ডিফারেন্সিয়েশনটা করে দিচ্ছ। এটা করতেছো তাই না? তাহলে দেখো যখন আমরা এইটা ডিফারেন্সিয়েট করতে যাব যে সাইন এক্স এর পাওয়ার এক্স প্লাস এক্স এর পাওয়ার সাইন এক্স, তো দেখো এই জায়গায় আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা এই পদটা ডিফারেন্সিয়েট করে নেওয়ার পর এই প্লাসটা দিয়ে দিলাম, তারপর দ্বিতীয়ত আমরা এই পদের ডিফারেন্সিয়েশন করে দিছি। তাহলে দেখো তো এইটাকে যখন ডিফারেন্সিয়েট করতে যাব তো ফার্স্ট আমরা ধরে নেই y ইকুয়াল এইটা। তো দেখো এখানে কিন্তু আমরা ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েট করছি। ফার্স্ট প্রথম পদের ডিফারেন্সিয়েশন প্রথমেই করলাম, তারপর প্লাস দিয়ে এই পদের ডিফারেন্সিয়েশনটা রেখে দিছি, তাই না? তাহলে দেখো যখন আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করতে যাব তো কী করতেছি দেখো ddx অফ y ইকুয়াল এর ডিফারেন্সিয়েট যখন করতে যাব তখন দেখো এটা তো ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে এই সলভের নিয়মটা কি বলো? ওই ফাংশনের পাওয়ার ফাংশন ddx অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা, এবার এই প্লাসটা দিয়ে দাও, তারপর একে যখন ডিফারেন্সিয়েট করতে যাব তখন কি দেখতেছি আবার দেখো ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে কি আসবে ওই ফাংশনের পাওয়ার ফাংশন ddx অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। তো এখন একে ইউভি অ্যাপ্লাই করতে পারবো না, এটা ইউ এটা ভি, তাহলে দেখো তো ফাংশনের পাওয়ার ফাংশন একে কিন্তু ইউভি অ্যাপ্লাই করতে পারবো ইউ ddx অফ ভি, তাহলে ইউ ddx অফ ভি লন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/sin x, যাকে এক্স মনে করছে ওকে ডিফারেন্সিয়েট করলে cos x প্লাস এবার ভি ddx অফ ইউ প্লাস এক্স এর পাওয়ার সাইন এক্স। এখন একে ইউভি অ্যাপ্লাই করতে পারবা, যেটা ইউ এটা ইউ এটা ভি, ইউভি অ্যাপ্লাই করে দিয়ে এরপর করে নেওয়া যাবে, তাই না? তাহলে দেখো ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। তো এরপরের ক্যালকুলেশন তোমরা করে নিতে পারবা, এরপরের ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নিতে পারবা। এক্স cot x প্লাস লন সাইন এক্স প্লাস তো দেখো ব্যাপারটা হচ্ছে এই ম্যাথটা ফার্স্ট আমরা বোথ সাইডে লন নিয়ে কিন্তু সলভ করতে পারিনি, এই ম্যাথটা কিন্তু আমরা বোথ সাইডে লন নিয়ে সলভ করতে পারিনি, কারণ বোথ সাইডে লন নিলে পাওয়ারকে নিচে নামাতে পারতাম না, আর পাওয়ারকে যদি নিচে নামানোই না যায় তাহলে লন নেওয়ার আর কোনো কারণ থাকে না। তাহলে দেখো যেই প্রসেসটা আমি তোমাদের শিখাই দিলাম যে ফাংশনের পাওয়ার ফাংশন থাকলে সলভের প্রসেসটা কি ছিল, ফাংশনের পাওয়ার ফাংশন ddx অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। তাহলে ফর্মুলা হিসেবে তুমি এটাই মনে রাখতে পারো যে ফাংশনের পাওয়ার ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আসবে ফাংশনের পাওয়ার ফাংশন ddx অফ উপরেরটা লন নিচেরটা। এখন একে ইউভি অ্যাপ্লাই করলেই অ্যান্সার চলে আসবে। তো দেখো যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলাম তখন দেখলাম যে ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েট করতে হবে, যে ফার্স্ট এই পদের ডিফারেন্সিয়েশন তারপর প্লাস দিয়ে এই পদের ডিফারেন্সিয়েশন। তো এটা ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখতেছি যে এটা ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসবে ওই ফাংশনের পাওয়ার ফাংশন ddx অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। এখন একে ইউভি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, তারপর এই প্লাসটাই হচ্ছে এইটা। এবার দেখো একে ডিফারেন্সিয়েট করতে গিয়ে কি দেখতেছি এটাও তো ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে কি আসবে ফাংশনের পাওয়ার ফাংশন ddx অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। ddx অফ উপরেরটা ছিল সাইন এক্স, এই যে সাইন এক্স লন দিয়ে নিচেরটা, এখন একে ইউভি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তো দেখো এখন ফাংশনের পাওয়ার ফাংশন ইজিলি আমরা এটা দিয়ে সলভ করতে পারবো। তাহলে টাইপ 2 কি ছিল আমাদের? টাইপ 2 ছিল হচ্ছে ফাংশনের পাওয়ার ফাংশন। ডিফারেন্সিয়েশনের প্রসেসটা কি ছিল? ডিফারেন্সিয়েট বের করার ফাংশনের পাওয়ার ফাংশন হতো ddx অফ উপরের ফাংশনটা হতো লন দিয়ে নিচেরটা, একে ইউভি অ্যাপ্লাই করতাম সলিউশন হয়ে যায়, মানে সলভ হয়ে যাইতো। তো দেখো টাইপ 2 হয়ে গেছে। আচ্ছা তোমাদের আমি একটা প্রবলেম দিয়ে দিই, তাহলে তোমরা নিজেরাই সলভ করো। x টু দি পাওয়ার x বলো এত এর অন্তরজ কত?
করে ফেলো দেখি চটপট। এক্স টু দি পাওয়ার এক্স, এত এর অন্তরজ কত? আচ্ছা দেখো, হয়তোবা তোমরা টাইপ তো আর এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো তো আর টাইপ করা যায় না, তাই তোমরা হয়তোবা লিখতে পারবে না। তো দেখে নাও যে ওয়াই ইকুয়াল এটা। তো একটু লক্ষ্য করো, যখন আমি এটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলবো তখন তুমি দেখো তো এর চেহারা কীরকম, এর টাইপটা কীরকম। এর টাইপটা হচ্ছে এটা ফাংশনের পাওয়ার ফাংশন, কারণ নিচেও চলকযুক্ত পদ, উপরেও চলকযুক্ত পদ, তাহলে ফাংশনের পাওয়ার ফাংশন। আর যখনই পেয়ে যাব ফাংশনের পাওয়ার ফাংশন, তখন অন্তরজটা হবে, দেখো অন্তরজটা হবে ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা, তার মানে এক্স টু দি পাওয়ার এক্স, লন দিয়ে নিচেরটা, তার মানে জাস্ট এক্স। তাহলে কত হচ্ছে দেখো তো, ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন নিচেরটা। এখন আমরা এখানে ইউভি অ্যাপ্লাই করতে পারি, এটা ইউ এটা ভি, তাহলে দেখো ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো ডিডিএক্স অফ ইউ, এখন দেখো আবার কিন্তু একে ডিফারেন্সিয়েট করতে গেলে ফাংশনের পাওয়ার ফাংশন ওই প্রসেস চলে আসবে। তো ঠিক আছে, আমরা সেটা করব। দেখো একে ডিফারেন্সিয়েট করতে গেলে কি আসবে আবার, যে ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। এখন একে আরেকবার ইউভি অ্যাপ্লাই করতে পারবো না। তো দেখো তো কী আসতেছে, ফাংশনের পাওয়ার ফাংশন কমন নিয়ে নিই, কমন নিয়ে নিতে পারি। দেখো এইটা আমরা এখান থেকে কমন নিয়ে নিতে পারি, এটা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে কি আসবে, ফাংশনের পাওয়ার ফাংশন, এটা তো হচ্ছে এই পদটাই থেকে গেল, আর এটা কমন নিয়ে নিতে পারি। তাহলে কত আসতেছে দেখো, 1/x প্লাস লন এক্স, এটা ইউভি অ্যাপ্লাই হবে। তো এক্স লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় কি বলো, একটু আগে আমরা দেখে আসছি, সেটা হচ্ছে 1 প্লাস লন এক্স। বাস অ্যান্সার হয়ে গেল, আরেক লাইন ক্যালকুলেশন করে নিতে পারবা। তো কথা হচ্ছে ফাংশনের পাওয়ার ফাংশন বুঝবো কী করে, নিচেও চলকযুক্ত পদ উপরেও চলকযুক্ত পদ। তো ফাংশনের পাওয়ার ফাংশন পেয়ে গেলে আমরা অন্তরজটা কীভাবে বের করবো, ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। এখন একে ইউভি অ্যাপ্লাই করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো আমি তোমাদের কিছু ম্যাথ, তো আমরা দুইটা টাইপ অলরেডি শিখে ফেলছি, একটা ছিল হচ্ছে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, আরেকটা ছিল ফাংশনের পাওয়ার ফাংশন। তো তোমাকে যদি এখন এই টাইপের ম্যাথ দিয়ে দেওয়া হয় যে কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন প্লাস ফাংশনের পাওয়ার ফাংশন, এবার যদি বলি এত এর অন্তরজ কত, এত এর অন্তরজ কত, তো দেখো আমরা কি করব, ওই যে বলছিলাম যে ফার্স্ট এই পদের ডিফারেন্সিয়েট করতে হবে প্লাস দিয়ে, তারপরে এই পদের ডিফারেন্সিয়েট করতে হবে। তো নাও ফার্স্ট আমরা ধরে নিই ওয়াই ইকুয়াল এটা, তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল কত হবে, এর ডিফারেন্সিয়েট। তো দেখো এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কী পাবো, ই টু দি পাওয়ার এক্স পাবো, যাকে এক্স মনে করছি সে এক্স না, ওকে ডিফারেন্সিয়েট করলে কী পাওয়া যাচ্ছে, এ পাওয়া যাচ্ছে, এ গুণ করে দাও, এবার এই প্লাসটা দিয়ে দাও। একে ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখতেছি এটা ফাংশনের পাওয়ার ফাংশন, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কী আসবে দেখো, ওই ফাংশনের পাওয়ার ফাংশন ডিডিএক্স অফ উপরেরটা লন দিয়ে নিচেরটা। একে ইউভি অ্যাপ্লাই করলে কী আসবে, একটু আগে আমরা দেখে আসছি যে 1 প্লাস লন এক্স। তো অ্যান্সার হয়ে গেল। তো দেখো ফাংশনের পাওয়ার ফাংশন, কনস্ট্যান্টের পাওয়ার ফাংশন, এই দুটা ক্যাটাগরি আমরা ইজিলি সলভ করতে পারবো। এখন দেখাচ্ছি, দেখো তোমাদের কাছে কিছু প্রবলেম যেগুলো একটু মনে হয়ে যায় যে এগুলো টাইম টেকিং প্রসেস, অনেকটা লেন্দি। যেমন যদি বলি এটা যে সাইন এক্স রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, যদি বলি এত এর অন্তরজ কত, যদি তোমাকে প্রশ্ন করা হয় এত এর অন্তরজ কত, তো ফার্স্ট তুমি যেটা করো সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল ধরে নাও। আচ্ছা এই ম্যাথটা সলভ করার পূর্বে আমাকে একটু বলো যে হচ্ছে
আমরা কি কখনো লিখি যে ইনফিনিটি প্লাস টু বলি না, জাস্ট অসীম প্লাস 2 অসীম বলি? তো অসীম প্লাস 2কে তো আমরা অসীম বলি, অসীম মাইনাস 2কে তো আমরা অসীমই বলি। তার মানে অসীম থেকে যদি 2-1টা কিছু বাদ যায় বা অসীমের সাথে 2-1টা কিছু যোগ হয়ে যায়, তো অসীম কিন্তু চেঞ্জ হয় না, অসীম অসীমই থাকে। তো দেখো y ইকুয়াল রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস অসীম পর্যন্ত। তো এইখান থেকে যদি একটা রুট সাইন এক্সকে আমি বাদ দিয়েও দেই, কোনো কিন্তু কমে যাবে না। তাই দেখো দুই পাশে যখন স্কোয়ার করা হবে, আমরা বলতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স। এটা কত দূর চলবে? এটা চলবে হচ্ছে অসীম পর্যন্ত, অসীম পর্যন্ত। তো দেখো আমরা এই অংশটাকেও কিন্তু ঠিক একইভাবে বলতে পারি যে অসীম থেকে একটা রুট সাইন এক্স না হয় বাদ হয়েই গেল, তবুও আমরা বলতে পারি এটা কত, এটা হচ্ছে ওয়াই। তাহলে প্রশ্নটা হয়ে যাচ্ছে কত, দেখো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই। তো এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, সবগুলোকে এক পাশে নিয়ে আসি, সবগুলোকে নিয়ে আসলে এই সমীকরণটা পাওয়া যাচ্ছে। এখন দেখো উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে উভয় পাশে ডিফারেন্সিয়েট করে পাই, কি পাচ্ছি দেখো 2y, যাকে এক্স মনে করছে ওকে ডিফারেন্সিয়েট করলে ডি ডি এক্স অফ ওয়াই, মাইনাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী পাচ্ছি কস এক্স, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কী পাচ্ছি ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল 0। ডি ডি এক্স অফ ওয়াই কমন নিয়ে নেই, 2y মাইনাস 1, এই যে মাইনাস কস এক্স ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল কস এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। হ্যাঁ, এই ম্যাথটা যখন আমরা নর্মালি করছি তখন সময় 1.5 থেকে 2 মিনিট লেগে যাবে, কিন্তু এটা অ্যান্সার দেখা মাত্রই এটা অ্যান্সার বলা সম্ভব ছিল, জাস্ট দেখতাম আর অ্যান্সার বলে দিতাম। যেমন দেখো আমি তোমাদের কিছু প্রবলেম দিচ্ছি, cos x প্লাস, এটা 1 নাম্বার, বলো অন্তরজটা কত হবে তাহলে? আচ্ছা 2 নাম্বার আরেকটা কোশ্চেন দিচ্ছি, আচ্ছা তো দেখো চেহারা কিন্তু সেম, তো এটা করতে তো আমাদের একটু সময় লেগে গেছে তাই না, কিন্তু আমরা দেখা মাত্র অ্যান্সার বলবো। এবার দেখছো 10 সেকেন্ড সময় লাগেনি, কিন্তু সময় না লাগার কারণ হচ্ছে আমি ট্রিক্স জানি, যে ট্রিক্স অ্যাপ্লাই করে এটা ইজিলি সলভ করে দেওয়া গেছে। তো ট্রিক্সটা এখন আমি তোমাকেও জানাই দিচ্ছি। দেখো যদি কখনো তুমি এরকম ফাংশন পেয়ে যাও যে রুট ওভার এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স প্লাস রুট ওভার এফ অফ এক্স, এটা যদি অসীম পর্যন্ত চলতেই থাকে, তাহলে ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1 হবে। তাহলে ডি ডি এক্স অফ ওয়াই হবে হচ্ছে এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1। দেখো রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স প্লাস, এটা অসীম পর্যন্ত ছিল তাই না? তাহলে ডি ডি এক্স অফ ওয়াই কত আসবে? ডি ডি এক্স অফ ওয়াই আসবে হচ্ছে এফ অফ এক্স কত ছিল এখানে সাইন এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স কত হবে কস এক্স 2y মাইনাস 1। দেখো তো অ্যান্সারটা চলে আসছে কিনা, অ্যান্সারটা চলে আসছে। আচ্ছা এবার দেখো এটা কি ছিল যে এত এর অন্তরজ কত, তো ফার্স্ট আমরা কি করব y ইকুয়াল ধরে নিলাম, এত এর অন্তরজ কত, তো একটু দেখো এটা এফ অফ এক্স ছিল, তাহলে এটা আমরা টেকনিক শিখে নিচ্ছি ডি ডি এক্স অফ ওয়াই ইকুয়াল এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস 1।
তাহলে দেখো এফ অফ এক্স কী ছিল এখানে কস এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স কত আসবে মাইনাস সাইন এক্স 2y - 1। অ্যান্সার একবারই চলে আসছে। তাহলে এটা চট করে দেখেই বলা যাবে e⁴x ডিভাইডেড বাই 2y - 1। এবার আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা 5 সেকেন্ডে অ্যান্সার দিয়ে দিবা, জাস্ট 5 সেকেন্ড। তো আমি আগে অপশন দিয়ে দিচ্ছি কারণ তোমাদের টাইপ করা তো পসিবল হবে না, তাই আগে অপশন দিয়ে দিই, পরে প্রশ্ন লিখতেছি যেন তুমি অ্যান্সার দ্রুত দিতে পারো। y ইকুয়াল এত হলে ddx অফ y ইকুয়াল হোয়াট? অ্যান্সার বলো, জাস্ট 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলো। এ, বি, সি অথবা ডি, কোনটা? অ্যান্সার বলো। বলতে গিয়ে খুব সময় লেগে যাবে। আমরা কি বলছিলাম যে এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস এটা অসীম পর্যন্ত যদি চলতেই থাকতো তাহলে আমরা কি বলতাম যে ডিডি এক্স অফ ওয়াই হতো এ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y - 1। অ্যান্সার বি। তো দেখো সময় বেশি প্রয়োজন হচ্ছে না অ্যান্সার করতে, তাই না? তো এইটা একটা ট্রিক্স আমরা শিখে রাখি, এরপর নেক্সট ট্রিক্সে চলে যাচ্ছি। নেক্সট ট্রিক্সটা দেখো। আচ্ছা, আগে আমরা টেকনিক দেখার আগে প্রশ্ন কিছু লিখে নিই। রুট ওভার এক্স, রুট ওভার এক্স, রুট ওভার এক্স, এবার এইটা যদি অসীম পর্যন্ত চলতেই থাকে তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হোয়াট? 2 নাম্বার রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্স, রুট ওভার সাইন এক্স, এটা যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হোয়াট? ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হোয়াট? তাহলে দেখো যখন এই টাইপের ম্যাথগুলো থাকবে তখন আমরা কিভাবে সলভ করব। এটা যদি আমরা নর্মালি করতে চাই, নর্মালি করতে গেলে তোমার কাছ থেকে এটা টাইম নিয়ে নেবে কিছু, 2 থেকে 3 মিনিট সময় চলে যাবে তোমার একটা প্রবলেম সলভ করতে। কিন্তু ট্রিক্স যদি জানা থাকে তাহলে 5 সেকেন্ডেই অ্যান্সার দিয়ে দেওয়া সম্ভব, জাস্ট 5 সেকেন্ডে অ্যান্সার দেওয়া সম্ভব। তবে 5 সেকেন্ডে অ্যান্সার দেওয়ার জন্য আমি তোমাকে আগে ট্রিক্সটা বলে নেই, ট্রিক্সটা শিখে নাও। ট্রিক্সটা হচ্ছে এফ অফ এক্স রুট ওভার এফ অফ এক্স, রুট ওভার এফ অফ এক্স, এটা যদি অসীম পর্যন্ত চলতে থাকে, এটা যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস এফ অফ এক্স। ট্রিক্সটা দেখো, আমি আবারও বলছি, দেখো যদি রুট ওভার এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স এভাবে অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস এফ অফ এক্স। অ্যান্সার আসবে এটাই। তো দেখো এইটা আমরা দেখা মাত্র অ্যান্সার বলে দিতে পারবো। তাহলে কি আসবে? ওয়াই এফ প্রাইম অফ এক্স, তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই এফ প্রাইম অফ এক্স, এখানে এফ অফ এক্সের মান কত? এখানে জাস্ট এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্স কত আসবে? 1। তাহলে নিচে কত আসবে দেখো 2y মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স কত ছিল? জাস্ট এক্স, তাহলে এখানে এক্স দিয়ে দাও, তাহলে ওয়াই ডিভাইডেড বাই 2y মাইনাস এক্স, এটাই অ্যান্সার। তো এবার বলবো যে এফ অফ এক্সের মান কত বলো? সাইন এক্স,
তাহলে রুট ওভার এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স অসীম পর্যন্ত। তাহলে ডিডি এক্স অফ ওয়াই কত আসবে? ডিডি এক্স অফ ওয়াই আসবে ওয়াই এফ প্রাইম অফ এক্স, তাহলে কস এক্স, নিচে 2y মাইনাস এফ অফ এক্স, তাহলে এবার তোমরা চট করে বলবা এটার অ্যান্সার কত আসবে। আমি অপশন দিব, আমি অপশন দেওয়া শেষ করা মাত্রই তোমরা অ্যান্সার বলে দিবা। অপশন দেওয়া শেষ করা মাত্রই অ্যান্সার বলে দিবা, বেশি সময় নিব না, কারণ আমরা ট্রিক্স অলরেডি শিখে ফেলছি যে রুট ওভার এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স এভাবে যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে ডিডি এক্স অফ ওয়াই কত আসবে? ওয়াই এফ প্রাইম অফ এক্স বাই 2y মাইনাস এফ অফ এক্স। তাহলে দেখো এখানে এফ অফ এক্স কোনটা? ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা দ্রুত অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? আমার অপশন দেওয়া শেষ করা মাত্রই অ্যান্সার বলে দিবা। বলো অ্যান্সার কোনটা আসবে বলো। হ্যাঁ এবার বলো। তোমরা সময় নিচ্ছ? তোমরা অ্যান্সার এ বলছো কেন? সাদিয়া আফরিন, আচ্ছা অ্যান্সার বি বলছো, আচ্ছা ঠিক বলছো, হ্যাঁ অ্যান্সার বি হবে। তো অ্যান্সার বি হবে। আমি বলছিলাম যে ওয়াই এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস এফ অফ এক্স। তো এখানে এফ অফ এক্স কী ছিল? ই টু দি পাওয়ার এক্সটাই এফ অফ এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সটাই হবে এফ অফ এক্স। আর এফ প্রাইম অফ এক্স মানে ডিফারেন্সিয়েশনটা থাকবে ওয়াই এর সঙ্গে, তো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে তো আমরা ই টু দি পাওয়ার এক্সই পাবো, তাই না? তাহলে অ্যান্সার আসবে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তো দেখো আমরা নেক্সট ট্রিক্সে চলে যাই। সি কেন বলছো? দেখো সি কেন, কারণ আমরা বলছিলাম যে ওয়াই এফ প্রাইম অফ এক্স, তাহলে একে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে এফ প্রাইম অফ এক্সের মান বসাই দিলাম। এবার নিচে কি আসবে? 2y মাইনাস এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স তো ই টু দি পাওয়ার এক্সই ছিল। অ্যান্সার পেয়ে গেছো? ভাই এটা কি আমি সি অপশনে লিখেছিলাম? সি নাম্বার অপশনটা কি এটাই ছিল? যদি সি নাম্বার অপশন এটা হয়ে থাকে তাহলে ঠিক আছে। আচ্ছা সি নাম্বার অপশন এটা ছিল না, সি নাম্বার অপশন এইটা ছিল। আচ্ছা ঠিক আছে, আমার উদ্দেশ্য তোমাকে শেখানো, তুমি শিখে ফেলছো যে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2y মাইনাস ই টু দি পাওয়ার এক্স, এটা অ্যান্সার। তো ওকে ঠিক আছে। নেক্সট আমরা আরও কিছু ট্রিক্স শিখে, এরকম মজার ট্রিক্স যেগুলো তোমার প্রবলেম সলভের স্পিডটাকে অনেক বাড়াই দিবে। তো দেখো নর্মালি এই ম্যাথটা করতে গেলেও তোমার অনেক সময় নিয়ে নিত। দেখো এই ম্যাথটা সলভ করতে গেলেও আমাদের অনেকটা সময় চলে যেত, যে ফাংশনের পর ফাংশন, তারপর ফাংশন, এটা অসীম পর্যন্ত। তো সাইন এক্সের পর সাইন এক্স, সাইন এক্সের পর সাইন এক্স, এটা অসীম পর্যন্ত। তাহলে এইবার যদি তোমাকে বলা হয় যে ওয়াই ইকুয়াল এত হলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হোয়াট? আচ্ছা তো দেখো এই ম্যাথটা নর্মালি সলভ করতে গেলে আমাদের কিছুটা সময় চলে যাবে। কীভাবে করবো বলো তো?
উভয় পাশে লন নিয়ে, বোথ সাইডে লন নিলে চলে আসবে লন ওয়াই লন সাইন এক্সের পাওয়ার সাইন এক্স পাওয়ার সাইন এক্স, এভাবে চলবে অসীম পর্যন্ত। তো দেখো সাইন এক্সের পর সাইন এক্স, সাইন এক্সের পর সাইন এক্স, সাইন এক্সের পর সাইন এক্স, তার মানে কি এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা একবারে লিখে দিতে পারি যেটা ওয়াই। তাহলে এটা চলে আসতেছে না যে লন ওয়াই ইকুয়াল ওয়াই লন সাইন এক্স। এখন ডিফারেন্সিয়েট করে দিলে কি চলে আসবে বলো তো, ওয়াই লন ওয়াই, ডিফারেন্সিয়েট করলে 1/y, যাকে এক্স মনে করছো এক্স না, ওকে ডিফারেন্সিয়েট করলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল, এখন এখানে ইউভি চলে আসবে না, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি, তাহলে 1/sin x, যাকে এক্স মনে করছো ওকে ডিফারেন্সিয়েট করলে cos x প্লাস, তো দেখো ইউ ডিডি এক্স অফ ভি, তাহলে 1/sin x, যাকে এক্স মনে করছো ওকে ডিফারেন্সিয়েট করলে cos x, এবার প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, ইউকে ডিফারেন্সিয়েট করলে এটা পাচ্ছি। তো এবার দেখো আমরা ডিডি এক্স অফ ওয়াই এর মান বের করতে চাচ্ছি যেহেতু, তাহলে 1/y dy/dx মাইনাস লন সাইন এক্স দেখো তো এটা পাচ্ছি কি না। তো এরপরে দেখো এইখান থেকে আমরা ডিডি এক্স অফ ওয়াই কমন নিয়ে নিই, ডিডি এক্স অফ ওয়াই কমন নিয়ে নিলে 1/y মাইনাস লন সাইন এক্স ওয়াই কট এক্স, এটা পাচ্ছি কি না। তো দেখো নেক্সট লাইন আমরা এটা ক্যালকুলেশন করে এটা লিখতে পারি, তারপর এই ওয়াইটাকে পাঠায় দাও, এই ওয়াইটাকে পাঠায় দাও, রাইট সাইডে পাঠিয়ে দিলে কি চলে আসবে ওয়াই স্কোয়ার। তো এইখান থেকে আমরা লিখতেই পারি ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার কট এক্স, ওয়াই স্কোয়ার কট এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই লন সাইন এক্স। তো দেখো সাইন এক্সের পর সাইন এক্স, সাইন এক্সের পর সাইন এক্স, এভাবে যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে আমরা এটাকে সলভ করার জন্য কীভাবে কী করতে পারি, দেখো সলভ করার যে প্রসিডিউরটা আমরা এখানে অ্যাপ্লাই করছি এটা করতে আমাদের প্রায় 1.5 থেকে 2 মিনিট বা 3 মিনিট সময় লেগে যাবে, তাই না? কিন্তু আমরা তো চাই দেখা মাত্রই অ্যান্সার বলতে। তো দেখা মাত্রই অ্যান্সার বলতে হলে তো ট্রিক্স মনে রাখতেই হবে। যদি দেখা মাত্রই অ্যান্সার বলতে চাও তাহলে অবশ্যই ট্রিক্স মনে রাখতে হবে, তখন জেনারেল ওয়েতে যাওয়া যাবে না। তো দেখো জেনারেল ওয়েতে গেলেও যে ম্যাথটা অনেক কঠিন তা তো না, বা প্রবলেম করতেছে সেটা না, জাস্ট তোমার কাছ থেকে কিছু সময় আর কিছু জায়গা নিয়ে নিচ্ছে। কিন্তু অ্যাডমিশন টেস্টে আমরা এই সময় আর জায়গার বড়ই সংকট, তাই না? এত বড় ক্যালকুলেশন করতে পারবো না আর এত সময় দিতে পারবো না। আমরা অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাইলে অবশ্যই আমাদেরকে দেখা মাত্রই অ্যান্সার বলতে হবে। তো দেখা মাত্রই অ্যান্সার বলার জন্য উপায় একটাই, ট্রিক্স মনে রাখা। তো দেখো y ইকুয়াল এফ অফ এক্স পাওয়ার এফ অফ এক্স পাওয়ার এফ অফ এক্স, এটা যদি অসীম পর্যন্ত চলতে থাকে তাহলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল ওয়াই স্কোয়ার নিচে 1 মাইনাস ওয়াই লন এফ অফ এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স। এই ট্রিক্সটা যদি মনে রাখো, দেখো এই ক্যাটাগরির যত প্রবলেম আছে তুমি যদি এই ট্রিক্সটা মনে রাখতে পারো, এই ক্যাটাগরির যত প্রবলেম আছে সব দেখা মাত্রই 5 সেকেন্ডে সলভ দেওয়া সম্ভব। দেখো যখন আমরা জেনারেল ওয়েতে করছি, যখন প্রবলেমটা জেনারেল ওয়েতে সলভ করছি তখন দেখো অনেক বড় হয়ে গেছে, এটা টাইম টেকিং প্রসেস ছিল। তো আমি চাচ্ছি শর্ট টাইমে সলভ করার জন্য, আর শর্ট টাইমে সলভ করতে চাইলে অবশ্যই ট্রিক্স মনে রাখতে হবে। তো এখন দেখো আমরা ট্রিক্সটা দিয়ে ম্যাথটা সলভ করে দিই। ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করে যদি ম্যাথ সলভ করতে চাই তাহলে দেখো একবারই বলে দিতে পারতেছি অ্যান্সার কত আসবে। ওয়াই স্কোয়ার 1 মাইনাস ওয়াই লন এফ অফ এক্স, এখানে এফ অফ এক্স সাইন এক্স ইন্টু এফ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স তো সাইন এক্স
আর এফ প্রাইম অফ এক্স কস এক্স, তাহলে দেখো তো ওয়াই স্কোয়ার কট এক্স 1 মাইনাস ওয়াই লন সাইন এক্স। তো খুব দ্রুত অ্যান্সার চলে আসছে। আর অপশনে যখন থাকবেই, অপশনে তো অবশ্যই অ্যান্সারটা দেওয়া থাকবে, তাই না? তো সেখান থেকে সিলেক্ট করে নিতে 5 সেকেন্ড সময় লাগবে না অ্যান্সার করতে। তো দেখো এবার আমরা আরও কিছু ট্রিক্স শিখব। তোমাদের অনেকের কাছেই ডিফারেন্সিয়েশনের ইউ বাই ভি এর যে সূত্রটা আছে সেটা অনেকটা বোরিং লাগে, অনেকটা প্যারাদায়ক মনে হয়। তো ওই সূত্রটাকে আমরা স্কিপ করবো, ওটাকে ইগনোর করতে পারি, ওটা প্রয়োজন নাই। ওই সূত্র ছাড়াও ম্যাথ সলভ করা পসিবল। তো দেখো তোমাকে নর্মালি যদি এই ম্যাথটা দেওয়া হতো, আমরা ইজি ডাটা দিয়ে আগে শিখে নেই, পরে আমরা জটিলগুলো প্র্যাকটিস করব। y ইকুয়াল এত হলে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল হোয়াট। তো দেখো এই ম্যাথটা নর্মালি সলভ করার জন্য আমরা এটা থিঙ্ক করতাম যে এটা ইউ এটা ভি, তো ইউ বাই ভি এই সূত্রে অ্যাপ্লাই করতে যাইতাম। তো দেখো তো ডিডি এক্স ডিফারেন্সিয়েশনের ইউ বাই ভি এর সূত্রটা কি? ভি স্কোয়ার ভি ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ডিডি এক্স অফ ভি। তো এই সূত্রে অ্যাপ্লাই করতে গেলে ক্যালকুলেশন তোমাদের কাছে ঝামেলার মনে হয়, কিন্তু আমি বলি এটাকে ইগনোর করলেও কোনো প্রবলেম নাই, এই সূত্র ছাড়াও আমরা ম্যাথ সলভ করতে পারবো। তো সলভ করতে যদি আমরা জেনারেল ওয়ে বাদ দিয়ে সলভ করতে চাই তাহলে অবশ্যই কোনো না কোনো ট্রিক্স শিখতে হবে। তাহলে এটার জন্য অবশ্যই একটা ট্রিক্স আছে যে এই ক্যাটাগরির প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব। তো আগে ট্রিক্সটা শিখে নাও। y ইকুয়াল a f of x প্লাস b c f of x প্লাস d y ইকুয়াল এত হলে dd x of y ইকুয়াল c f of x প্লাস d হরের স্কোয়ার। আর উপরে ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি, এ বি সি ডি। তো ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি এটা কত আসবে দেখো, এডি মাইনাস বিসি, আর নিচে তাহলে সি এফ অফ এক্স প্লাস ডি স্কোয়ার। তো দেখো ট্রিক্সটা কি বুঝে আসছে? ট্রিক্সটা তো দেখো আমরা এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা ডিফারেন্সিয়েশনের ইউ বাই ভি এই সূত্রটাকে ইগনোর করতে পারবো। দেখো 4x প্লাস 1 স্কোয়ার 3 2 4 1, তাহলে কত আসবে দেখো 3 মাইনাস 8, 3 মাইনাস 8, অ্যান্সার হয়ে গেল। তো দেখো এইরকম আরও অনেক ট্রিক্স আছে যেগুলো আমি আমার বইতে উল্লেখ করে দিছি, তোমরা চাইলে অ্যাসপেক্ট ম্যাথ বইটা দেখতে পারো। ওই বইয়ে এরকম অনেক অসংখ্য ট্রিক্স দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাথ তোমার রিটেন প্লাস শর্টকাট ট্রিক্স দেওয়া আছে। তো এই টাইপ শর্টকাট ট্রিক্সগুলো যদি তুমি জানতে পারো বা এগুলো যদি শিখে নিতে পারো তাহলে অ্যাডমিশন টেস্টে বুঝছো তুমি অনেক ভালো করতে পারবে ইনশাল্লাহ, আশা করা যায়। এই জন্য দেখো ট্রিক্সগুলো আয়ত্ত করতে হলে আমাদের অ্যাসপেক্ট ম্যাথ বইটাতে যা দেয়া আছে এতগুলো ট্রিক্স তুমি আর অন্য কোনো বই বা অন্য কোথাও এতগুলো ট্রিক্স এত সুন্দর করে গোছানো পাবে না। তাই ওই বই থেকে তোমরা দেখে নিও ট্রিক্সগুলো। তো আজকে ক্লাস আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি।